আসসালামু আলাইকুম। এইচএসসি 2021 মডেল টেস্টের এক্সাম P103 পরীক্ষাটির আমরা আজকে সলভ ক্লাস দেখব। তাহলে আমরা প্রথমে এমসিকিউ অংশটার সলভগুলো আগে দেখি, ঠিক আছে? তারপর আমরা সৃজনশীলে চলে যাব। তাহলে দেখেন, বহু নির্বাচনী অংশের প্রথম যে প্রশ্নটি ছিল, একটু জুম করি, বেশি জুম হয়ে গেছে। 1 নম্বর প্রশ্নটা কি বলছে দেখেন, ঘড়ির একটি কাঁটার কৌণিক বেগ 1.45 × 10⁻⁻4 রেডিয়ান পার সেকেন্ড। কাঁটাটি কিসের? আচ্ছা, তাহলে একটা কাঁটার কৌণিক বেগ দেওয়া আছে। আমরা যদি এখান থেকে কাঁটাটার পর্যায়কাল বের করি তাহলে বুঝতে পারবো এটা কিসের কাঁটা। হ্যাঁ, মিনিটের কাঁটা না সেকেন্ডের কাঁটা না ঘন্টার কাঁটা। তাহলে খেয়াল করেন, কৌণিক বেগ দেওয়া আছে। দেখেন আমরা কি জানি, আমরা জানি কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই টি, তাই তো? তাহলে এখন এখান থেকে যদি আমরা টিটা বের করি, টি কি কত হবে? 2 পাই ডিভাইডেড বাই ওমেগা, তাই না? তাহলে 2 × 3.1416 ডিভাইডেড বাই ওমেগা। ওমেগা কৌণিক বেগের মান দেওয়া আছে কত? 1.45 × 10⁻⁴ রেডিয়ান পার সেকেন্ড। এটা যদি ক্যালকুলেটরে বসান তাহলে 43,200 এরকম একটা সংখ্যা আসবে, ঠিক আছে? এটার আশেপাশে একটা সংখ্যা আসতে পারে। এবার এইটাকে যদি আপনি 3600 এই সংখ্যাটা দিয়ে ভাগ করেন, 3600 দিয়ে ভাগ করলে কত? 43,200 3600 দিয়ে যদি ভাগ করেন 12 নামের একটা সংখ্যা আসবে, অর্থাৎ এটা একক হবে গিয়ে ঘন্টা, যেহেতু 3600 সেকেন্ড দিয়ে ভাগ করছেন। এখন খেয়াল করেন, 12 ঘন্টা কোন কাঁটার পর্যায়কাল? 12 ঘন্টা হচ্ছে ঘন্টার কাঁটার পর্যায়কাল। তাহলে যেহেতু পর্যায়কাল পাইছি 12 ঘন্টা, সুতরাং আমাদের অ্যান্সার হবে গ, ঘন্টার কাঁটা। ওকে, তারপরে 2 নম্বর প্রশ্নটা খেয়াল করেন কি বলছে। পাতলা বৃত্তাকার চাকতির পৃষ্ঠের সাথে লম্ব ও পরিধির স্পর্শক বরাবর অক্ষ থাকলে চক্রগতির ব্যাসার্ধ কত হবে? হ্যাঁ, মানে কোনটা চক্রগতির ব্যাসার্ধ হবে? আচ্ছা, আমরা একটা চাকতির জড়তার ভ্রামক যদি ফর্মুলাটা যদি লিখি, জড়তার ভ্রামকে দেখেন এখানে কি বলছে, একটা চাকতির পৃষ্ঠের সাথে লম্বভাবে থাকবে এবং পরিধির স্পর্শক বরাবর থাকবে। হ্যাঁ, মানে মনে করেন এটা হচ্ছে একটা চাকতি, এই চাকতির এই পৃষ্ঠের সাথে লম্বভাবে স্পর্শক বরাবর একটা অক্ষ আছে, এই চাকতিটা মনে করেন এইভাবে আছে, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে এখন তার জড়তার ভ্রামকের ফর্মুলা কী হবে? এখানে তার জড়তার ভ্রামকের ফর্মুলাটা হবে 3/2 mr², ঠিক আছে? 3/2 mr², এটা হচ্ছে জড়তার ভ্রামক। I ইজ ইকুয়ালস টু এটা। এখন আমরা যদি চক্রগতির ব্যাসার্ধ সহ জড়তার ভ্রামকটা লিখি, তখন আমরা কি লিখি? I ইজ ইকুয়ালস টু mk², তাই তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি না, এই mk² ইজ ইকুয়ালস টু হবে 3/2 mr², তাই না? তাহলে দেখেন চলে যাবে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? k² ইজ ইকুয়ালস টু পাবো 3/2 r², তাই না? তাহলে এখান থেকে k এর মানটা যা পাবো সেটাই হবে চক্রগতির ব্যাসার্ধ। কত হবে? √3/2 r²। তাহলে এখানে অপশনে কোনটা আছে? এরকম দেখেন, r × √3/√2 এটা আছে, তাই না? তাহলে অ্যান্সার হবে ঘ। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্নটা খেয়াল করেন কি বলছে। 1 কেজি ভরের একটি নিরেট গোলকের কেন্দ্রিক জড়তার ভ্রামক 4 × 10⁻³ কেজি মিটার স্কোয়ার। এর ঘূর্ণন অক্ষ পৃষ্ঠ থেকে 5 সেন্টিমিটার ভিতরে থাকলে জড়তার ভ্রামক কত হবে? আচ্ছা, একটা নিরেট গোলকের কথা বলছে, যে গোলকের ভর দেওয়া আছে কিন্তু ব্যাসার্ধ দেওয়া নাই, ঠিক আছে? বলছে কেন্দ্রিক জড়তার ভ্রামক এত, মানে হ্যাঁ 3 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, মনে করেন এটা হচ্ছে একটা নিরেট গোলক। হ্যাঁ, যদি একদম মাঝখান দিয়ে একটা অক্ষ চিন্তা করেন, তাহলে তার সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটার মান দেওয়া আছে। ওকে, তাহলে এখন আপনাকে বলছে এমন একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। বলছে এমন একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলছে, যেটা এই পৃষ্ঠ থেকে 5 সেন্টিমিটার ভিতরে আছে। পৃষ্ঠ থেকে এই অক্ষটা হবে 5 সেন্টিমিটার ভিতরে। আচ্ছা, দেখেন তো এই গোলকটার কি ব্যাসার্ধ দেওয়া আছে? না, গোলকটার ব্যাসার্ধ দেওয়া নেই। ব্যাসার্ধ যদি দেওয়া না থাকে তাহলে আমরা কিন্তু এই দূরত্বটুকু বের করতে পারবো না। হ্যাঁ, এই দূরত্বটুকু কিন্তু আমরা বের করতে পারবো না। এখন আপনি যদি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে চান, তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে আমরা জড়তার ভ্রামকটা লিখি এইভাবে, IG +
এম ইন্টু ডি স্কোয়ার, যেখানে ডি মানে হবে এখান থেকে এই অক্ষের দূরত্বটা, কিন্তু এই দূরত্বটা কিন্তু আমরা বের করতে পারবো না, সুতরাং এই অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটাও আমরা বের করতে পারবো না। তাহলে এটার অ্যান্সার হবে ঘ, করা যাবে না। ঠিক আছে, যদি ব্যাসার্ধ দেওয়া থাকতো তাহলে করা যেত, অথবা যদি বলতো যে কেন্দ্রগামী অক্ষ থেকে এই অক্ষটা 5 সেন্টিমিটার দূরে আছে তাহলে আমরা করতে পারতাম, কারণ এটাই হচ্ছে ডি এর মান, সেটা কিন্তু বলে নাই। আচ্ছা, তাহলে এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্ন কি বলছে, দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? মুখস্থ এগুলো, হ্যাঁ, এটা হচ্ছে 10⁻16 মিটার। 5 নম্বর প্রশ্ন কি বলছে, নিউটনের গতির কয়টি সূত্র রয়েছে? এটা পাগলেও জানে, 3টি সূত্র রয়েছে। 6 নম্বর প্রশ্ন, মৌলিক বল কয়টি? মুখস্থ 4টি। 7 নম্বর প্রশ্ন কি বলছে, ভরবেগের নিত্যতা নীতি নিউটনের কোন গতীয় সূত্র হতে উদ্ভূত? 3 নম্বর সূত্র থেকে উদ্ভূত। কারণ ভরবেগের নিত্যতা নীতিটা আমরা কি জানি? ভরবেগের নিত্যতা নীতিতে বলা হয়েছে যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল ক্রিয়া না করলে বস্তুর ভরবেগ, কতগুলো বস্তুর ভরবেগ সংরক্ষিত থাকে। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার পরিচয় আমরা নিউটনের গতির কোন সূত্র থেকে পাই? 3 নম্বর সূত্র থেকে। সুতরাং 7-এর অ্যান্সার হবে গ, 3য় সূত্র। এরপর 8 নং প্রশ্ন দেখেন কি বলছে, 8 নং প্রশ্ন বলছে যে সমান ভরের দুটি বস্তু যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড ও 3 মিটার পার সেকেন্ড বেগে মুখোমুখি সংঘর্ষ করলে সংঘর্ষের পর মিলিত বেগ কত হবে? আচ্ছা, দুইটা বস্তুর কথা বলছে যাদের ভর হচ্ছে সমান, কিন্তু কত সেটা বলে দেয় নাই। তারা এত এত বেগে মুখোমুখি সংঘর্ষ করছে, মিলিত বেগ কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা কত নম্বর প্রশ্নের উত্তরটা দেখব এখন? 8 নম্বর। ওকে, আচ্ছা 8 নম্বর। তাহলে দেখেন, আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে জানি যে m1u1 প্লাস m2 u2। ওকে, আচ্ছা, যেহেতু দুইটা বস্তুর ভর সমান তাহলে আমরা m1 m2 ব্যবহার করব না, আমরা বলবো mu1 প্লাস mu2 ইকুয়ালস টু মিলিত ভর বেগ বের করতে বলছে। তাহলে আমরা কি লিখবো এখানে? m প্লাস m ইন্টু ভি। মিলিত বেগ একটাই হবে, এই ভি এর মানটা বের করতে হবে। ওকে, তাহলে এখন দেখেন u1 মানে প্রথম বস্তুর আদিবেগ কত বলা আছে? 5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখানে আমরা পাবো 5m। এরপরে এখানে দ্বিতীয় বস্তুর বেগ কত বলা আছে? 3 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখব ইউর মান -3। কেন -3 কেন হিসাব করব? কারণ দেখেন বলছে তারা মুখোমুখি সংঘর্ষ করছে। আচ্ছা, মুখোমুখি সংঘর্ষ করলে কি হবে? মুখোমুখি সংঘর্ষ করা মানে কি? তারা পরস্পর বিপরীতমুখী আসছে। এই বস্তুটা যদি ওই দিকে যায়, এই বস্তুটা যাবে এই দিকে, তার মানে তারা একে অপরের সাপেক্ষে বিপরীত দিকে গতিশীল। তাহলে এই বেগটাকে যদি আপনি পজিটিভ বলেন, এটার বেগটাকে নেগেটিভ বলতে হবে। ঠিক আছে, ওকে। আর ডান পাশে কী পাবো আমরা? 2m ইন্টু ভি, ভি এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কি পাবো দেখেন, 5m মাইনাস 3m হবে 2m। এখানে আছে 2m ইন্টু ভি, তাহলে 2m চলে গেলে ভি এর মান হবে 1। তাহলে 1 মিটার পার সেকেন্ড। মিলিত অবস্থায় তাদের বেগ হবে 1 মিটার পার সেকেন্ড। অ্যান্সার হবে গ। ঠিক আছে, এবার 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, একটি তাল গাছ থেকে 2 কেজি ভরের একটি বানর নিচে পড়ছে। বাতাসের বাধা 5.6 নিউটন হলে বানরের ত্বরণ কত? আচ্ছা, তাহলে খেয়াল করেন 9 নম্বর প্রশ্নটা আমরা এখানেই করি। একটা বানর নিচে পড়তেছে, মনে করেন এটা একটা বানর। ওকে, বানরটা কেন নিচে পড়ে? তার ওজনের কারণে, তাই না? তার ওজনটা কত হবে? mg। এবার বানরটা নিচে পড়ার সময় কি বলছে? বাতাসের একটা বাধা আছে, বাতাসের বাধা কত? 5.6 নিউটন। ওকে, বানরের ভর দেওয়া আছে 2 কেজি। আচ্ছা, তাহলে এখন আপনাকে বলছে বানরটা কত ত্বরণে নিচে পড়বে। তাহলে এখন খেয়াল করেন তো, এখানে এইটার উপরে মোট কয়টা বল কাজ করতেছে? 2টা। তাহলে এখন যেহেতু এই বস্তুটার উপরে একাধিক বল কাজ করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি সামেশন এফ ইজ ইকুয়ালস টু এম এ, তাই না? তাহলে এখানে সামেশন এফ মানে কি? লব্ধি বল। এই বস্তুটার উপরে টোটাল লব্ধি বল কত সেটা। লব্ধি বল কত? লব্ধি বল হবে W মাইনাস 5.6 ইকুয়ালস টু এম এ। আচ্ছা, বল তো 2টা, একটা W একটা 5.6। একটা হচ্ছে ওজন নিচের দিকে কাজ করতেছে, আর একটা হচ্ছে বাতাসের বাধা 5.6 নিউটন বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে এই বল আর এই বল যেহেতু বিপরীতমুখী, তাই তাদের লব্ধি কি হবে? বড় বল থেকে ছোট বলটা বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে ডাব্লিউটা অবশ্যই বড়, কারণ নিচে পড়তেছে সে।
তাহলে ডাব্লিউ থেকে বাতাসের বাধা বিয়োগ করে দিলাম, ইকুয়ালস টু হবে এম এ। এখান থেকে এ এর মানটা বের করতে হবে। তাহলে এর মানটা কী হবে, এম নিচে চলে যাবে, ডাব্লিউ মানে হচ্ছে এম জি মাইনাস 5.6 ডিভাইডেড বাই এম। তাহলে আপনি এখন সব কিছুর মান বসান, মান বসালে কত হবে, 2 × 9.8 মাইনাস 5.6 ডিভাইডেড বাই 2, হিসাব করে দেখবেন 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। তাহলে আমাদের এখানে এটার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে ঘ। ওকে, এরপর 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন আপনাকে কি বলছে, প্রশ্নটা আগে দেখি। 10 নম্বর প্রশ্নে বলছে এম ভরের একটি নিরেট সিলিন্ডার একটি মসৃণ তলে ভি বেগে গড়িয়ে যাচ্ছে। ওকে, এর মোট গতিশক্তি কত হবে? ওকে, 10 নম্বর প্রশ্ন, একটা নিরেট সিলিন্ডার গড়িয়ে যাচ্ছে ভি বেগে, হ্যাঁ, মোট গতিশক্তি আমরা জানি একটা বস্তু যদি গড়িয়ে সামনে যায় তখন তার মোট গতিশক্তি হয় হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, মানে তার মধ্যে কৌণিক গতিশক্তি রৈখিক গতিশক্তি দুইটাই থাকবে। ওকে, তাহলে এবার দেখেন আই মানে কি, ওই সিলিন্ডারটার জড়তার ভ্রামক। যেহেতু একটা সিলিন্ডার গড়িয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে সিলিন্ডারটা তার নিজের অক্ষের সাপেক্ষে ঘুরবে। যেমন ধরেন এই কলমটাকে যদি আমি এখান থেকে ছেড়ে দেই, গড়িয়ে ছেড়ে দেই, তখন কি করবে, সে তার এই মাঝ বরাবর যে অক্ষটা আছে এই অক্ষটাকে কেন্দ্র করে ঘুরবে। ওকে, তাহলে এই নিজের অক্ষকে কেন্দ্র করে যদি কোনো সিলিন্ডার ঘুরে তখন তার জড়তার ভ্রামক হয় হাফ এম আর স্কোয়ার। ওকে, যেখানে এম মানে তার ভর, আর মানে ব্যাসার্ধ, আর ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ। কিন্তু সিলিন্ডারের কৌণিক বেগ দেওয়া নেই, বলছে যে ভি বেগে গড়িয়ে যাচ্ছে, মানে রৈখিক বেগ দেওয়া আছে। তাহলে ওমেগাটাকে ভাঙবো, ওমেগাকে ভাঙলে আমরা কি পাই, ভি বাই আর, আর ওমেগার উপরে স্কোয়ার ছিল, এখানেও হবে স্কোয়ার, আর এখানে আছে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কী পাবো আমরা, যদি আমরা স্কোয়ারটা ভিতরে দিয়ে দিই, ভি এর উপর স্কোয়ার হবে, আর এর উপর স্কোয়ার হবে, তাহলে আর স্কোয়ার চলে যাবে, এখানে থাকবে ভি স্কোয়ার, তাহলে এখানে হবে 1/4 এম ভি স্কোয়ার, আর এখানে আছে হাফ এম ভি স্কোয়ার। দুইটাকে যোগ করেন, যোগ করলে আপনি পাবেন 3/4 এম ভি স্কোয়ার। তাহলে আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে, 3/4 এম ভি স্কোয়ার, মানে গ। ওকে, 11 নম্বর প্রশ্ন কি বলছে, বন্দুকের পশ্চাৎ বেগ কোনটি? বন্দুকের পশ্চাৎ বেগ হচ্ছে, এটা ছোটোবেলা থেকে আপনারা জানেন, খ। কিভাবে? 11 নম্বর প্রশ্ন, মনে করেন একটা বন্দুক গুলি করার আগে তাদের মোট ভরবেগ থাকে 0, আর গুলি করার পরে গুলির ভরবেগ হয় এমভি, আর বন্দুকের ভরবেগ হয় বড় এম বড় ভি। এখান থেকে বড় ভি এর মানটা আমরা বের করব। বড় ভি এর মানটা কত আসবে, মাইনাস এমভি ডিভাইডেড বাই এম। তাহলে এই নেগেটিভ দ্বারাই পশ্চাৎ বেগ বোঝানো হয়, তাহলে এটাই হচ্ছে কি বন্দুকের পশ্চাৎ বেগ, মাইনাস এমভি ডিভাইডেড বাই এম। ওকে, পরে 12 নম্বর প্রশ্ন কি বলছে, 12 নম্বর প্রশ্নে বলছে যে রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়, মুখস্থ, অক্সিজেন। ঠিক আছে, পরে 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন বলছে মৌলিক বলসমূহের মধ্যে সবচেয়ে দুর্বল বল কোনটি? উত্তর হবে মহাকর্ষ। হ্যাঁ, 14 নম্বর প্রশ্ন কি বলছে, 900 কেজি ভরের একটি ট্রাক ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, ব্রেক চেপে ট্রাকটিকে 50 মিটার দূরে থামানো হলো, মাটির ঘর্ষণজনিত বল 200 নিউটন হলে ব্রেকজনিত বলের মান কত? আচ্ছা, 14 নম্বর প্রশ্নটা আমাদের একটু সলভ করা লাগবে। দেখেন কি বলছে, 900 কেজি ভরের একটা ট্রাকের কথা বলছে। মনে করেন এটা একটা ট্রাক, 900 কেজি ভর দেওয়া আছে। হ্যাঁ, এটা এই দিকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। ওকে, এরপর এটাকে ব্রেক করে থামানো হয়েছে। ব্রেক করে থামানো হয়েছে। এখন দেখেন একটা গাড়িকে যদি আপনি ব্রেক করেন, গাড়িটা থামে কিন্তু দুই কারণে। একটা হচ্ছে ওই যে গাড়ির ইঞ্জিনে যে ব্রেক প্রয়োগ করা হয়েছে সেই কারণ, আরেকটা হলো গিয়ে রাস্তার ঘর্ষণ বল, তাই না? এবং ওই দুইটা বলই কিন্তু গতির বিপরীত দিকে ক্রিয়া করবে। যেহেতু আপনি এই বলগুলো প্রয়োগ করে গাড়িটাকে থামায় দিচ্ছেন, তাহলে টোটাল বল গাড়ির গতির বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে আমি মনে করলাম ব্রেকজনিত বল হচ্ছে এফ, আর ঘর্ষণজনিত বল হচ্ছে গিয়ে ছোটো হাতের এফ। ওকে, তাহলে আমরা এখানে এই বস্তুর উপর কয়টা বল প্রয়োগ করলাম? দুইটা। তাহলে আমরা এখানে কী লিখব, সামেশন এফ ইজ ইকুয়ালস টু এম এ। হ্যাঁ, তাহলে এখানে সামেশন এফ মানে কি, প্রযুক্ত মোট বল। প্রযুক্ত মোট বল কয়টা? এখানে দুইটা, একটা
বড় হাতের এফ, একটা ছোট হাতের এফ, একটা গাড়ির ব্রেক বল, হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে ঘর্ষণ বল। তাহলে দুইটা একই দিকে ক্রিয়া করতেছে না, দেখেন তো। তাহলে আমরা কি করব, দুইটাকে যোগ করে দেব, হ্যাঁ, যোগ করে দিলে আমরা পাবো এম এ। তাহলে এখান থেকে আমাকে এই এফটা বের করতে বলছে, গাড়ির ব্রেক জনিত বলের মান বের করতে বলছে। তাহলে ছোটো এফটা ওই পাশে চলে যাবে, হ্যাঁ। আচ্ছা, চলে গেলে এটা মাইনাস এফ হবে। এম এ, এম কি, গাড়ির ভর, রাইখা দেন। এ মানে হচ্ছে গাড়ির ত্বরণ, মানে মন্দন, গাড়িটা থেমে যাবে, তাই না। তাহলে এখন ত্বরণ তো দেওয়া নেই, ত্বরণ আমরা কীভাবে কাউন্ট করব, এই যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s, এভাবে কাউন্ট করব, হ্যাঁ। গাড়ির মন্দন হইলে এই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2s হয়, কারণ এই যে আমরা একটা ফর্মুলা জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখান থেকে যদি আপনি এ এর মানটা বের করতে চান তাহলে এরকম হবে, এটাই পাশে যাবে, এটাই পাশে যাবে, পরে 2s দিয়ে ভাগ করে দিবেন, ব্যাস। এবার সব কিছু বসিয়ে দেন। গাড়ির ভর দেওয়া আছে 900 কেজি, ইউ মানে আদিবেগ, আদিবেগটা কত, 60 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে তারপর আপনার হিসাব নিকাশ করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে নেন, নিয়ে মনে করেন একটা মান পাইবেন, ওটাকে স্কোয়ার করবেন, শেষ বেগ হবে 0 যেহেতু গাড়িটা থেমে গেছে, ডিভাইডেড বাই 2s। এস মানে কত দূরত্ব অতিক্রম করার পর গাড়িটা থেমে গেছে, 50 মিটার দূরত্ব অতিক্রম করার পর গাড়িটা থেমে গেছে। তাহলে এখানে হবে 50 মাইনাস এফ, এফ মানে ঘর্ষণ বল দেওয়া আছে 200। এখন দেখেন আমার এটা মনে আছে, সেটা হলো গিয়ে এটা যদি আপনি ক্যালকুলেট করেন আপনি পাবেন 2500, সেখান থেকে আপনি 200 বিয়োগ যদি করে দেন তাহলে আপনি পাবেন 2300 নিউটন, অর্থাৎ গাড়ির ব্রেকের কারণে 2300 নিউটন বল প্রযুক্ত হয়েছে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে কত, গ, ঠিক আছে। এবার 15 নম্বর প্রশ্ন কি বলছে, ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক নিচের কোনটি। একদম সিম্পল জিনিস, আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে জানি F1 ইজ ইকুয়ালস টু মাইনাস F2, মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী। সমানের কারণে সমান চিহ্ন দিছি, বিপরীতমুখীর কারণে মাইনাস চিহ্ন। ওকে, তাহলে আমাদের 15টা প্রশ্ন সলভ করা হয়ে গেল। এবার আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব। আচ্ছা, তাহলে আমরা এখন 1 নং সৃজনশীলটা প্রথমে একটু পড়ি। দেখেন কি বলছে, কোনো এক মুহূর্তে জ্বালানি সহ একটি চলন্ত রকেটের ভর 3200 কেজি ছিল, মানে একটা রকেট চলন্ত অবস্থায় ছিল, হ্যাঁ, যাত্রা কিন্তু শুরু করছে এরকম না, হ্যাঁ, এটা আগে থেকেই গতিশীল ছিল, এরকম একটা অবস্থায় রকেটটার কথা বলা আছে। জ্বালানি সহ তার ভর দেওয়া আছে কত, 3200 কেজি। এবার বলছে রকেট থেকে 45 কেজি হারে এবং 1350 মিটার পার সেকেন্ড বেগে গ্যাস নিঃসরিত হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে রকেটের একটা বেগ, রকেটের বেগ দেওয়া আছে। ওকে, নর্মালি আমরা ফর্মুলার মধ্যে যে জিনিসটা বসে সেটা হচ্ছে জ্বালানির বেগ, এই যে জিনিসটা। ওকে, রকেটের বেগও দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন বলছে বলের বৈশিষ্ট্য কয়টি। খ নম্বর বলছে জড়তার ভ্রামক স্কেলার রাশি কীভাবে। গ নম্বর বলছে ওই মুহূর্তের 30 সেকেন্ড পর রকেটের কার্যকর ত্বরণ কত হবে। ঘ নম্বর বলছে গ্যাস নির্গত হয়ে যখন রকেটের ভর উন্মুক্তমুখ হয়ে যায় তখন রকেটের বেগ বের করতে হবে। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমরা একটা একটা করে শুরু করি। তাহলে খেয়াল করেন, 1 নং সৃজনশীলের ক নম্বর প্রশ্নের উত্তর বলা আছে বলের বৈশিষ্ট্য 4টি। ওকে, খ নম্বর বলছে জড়তার ভ্রামক স্কেলার রাশি কিভাবে। আচ্ছা, তাহলে প্রথমে যেটা করবেন আপনার জড়তার ভ্রামকের সংজ্ঞাটা লিখবেন। ওকে, সংজ্ঞাটা লিখে তারপর লিখবেন অর্থাৎ, হ্যাঁ, লিখবেন অর্থাৎ আই ইজ ইকুয়ালস টু সামেশন mr স্কোয়ার। জড়তার ভ্রামকের সংজ্ঞাটা কিন্তু এভাবে ছিল। তার এখন দেখা যাচ্ছে জড়তার ভ্রামক হচ্ছে ভর এবং ব্যাসার্ধের স্কয়ারের গুণফল, যেখানে m মানে হচ্ছে ভর এবং ভর একটা স্কেলার রাশি। ওকে, এবং আর স্কয়ার, এই আর স্কয়ার এটা আমরা কিভাবে পাই। আর স্কয়ার আমরা পাই আর এবং আর দুইটা ব্যাসার্ধ ভেক্টরের ডট গুণনের ফলে। ঠিক আছে, ব্যাসার্ধ কিন্তু স্কেলার রাশি না, ব্যাসার্ধ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এখন দুইটা ব্যাসার্ধকে যদি আমরা ডট গুণন করি তাহলে আমরা স্কয়ার পাই, যদি ক্রস গুণন করি তাহলে 0 পাই। তাহলে যেহেতু দুইটা ভেক্টর রাশির ডট গুণনের ফলে আমরা আর স্কয়ার পাচ্ছি, সুতরাং এটাও কিন্তু হবে স্কেলার রাশি। ওকে, তাহলে এখন খেয়াল করেন এম এবং আর স্কয়ার উভয়ই যেহেতু স্কেলার রাশি, তাহলে তাদের গুণফলটাও স্কেলার হবে। ঠিক আছে, তো সুতরাং আই হচ্ছে স্কেলার। ওকে, এই জিনিসটা আপনি নিজের মতো করে লিখবেন। আপনার মূল কথা হলো ভর এবং আর স্কয়ার এই দুইটা যে স্কেলার কীভাবে সেটা আপনি দেখা দিবেন। ভর তো প্রকৃতিগতভাবেই স্কেলার এবং আর স্কয়ার কীভাবে স্কেলার সেটা দেখাই দিবেন। তাহলে সুতরাং আই হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে, এবার গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে বলছে যে ওই মুহূর্তের 30 সেকেন্ড
পর রকেটের কার্যকর ত্বরণ কত হবে? আচ্ছা, রকেটের কার্যকর ত্বরণ বের করার ফর্মুলা হচ্ছে a = 1 / m del t v - g। আচ্ছা, রকেটে প্রযুক্ত ত্বরণ হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত। কার্যকর ত্বরণ বের করতে বললে সেখান থেকে অভিকর্ষজ ত্বরণটা বিয়োগ করে দিবেন। আচ্ছা, তাহলে যেখানে v এটা মানে হচ্ছে জ্বালানির বেগ, জ্বালানি কত বেগে বের হয়ে যাচ্ছে সেটা, del m / del t এটা হচ্ছে জ্বালানি নির্গমনের হার, কত হারে জ্বালানি নির্গত হচ্ছে সেটা। আর m মানে হচ্ছে যেই মুহূর্তে আপনাকে ত্বরণ বের করতে বলছে সেই মুহূর্তে জ্বালানি সহ রকেটের ভর কত। ঠিক আছে, তাহলে দেখেন আপনাকে ওই মুহূর্তের 30 সেকেন্ড পরে রকেটের কার্যকর ত্বরণ বের করতে বলছে। তাহলে দেখেন যখনকার কথা বলছিল তখন রকেটের ভর ছিল 3200 কেজি। তার 30 সেকেন্ড পরে এই রকেটের ভর কি 3200 থাকবে? না। কেন? কারণ তার নিচ থেকে জ্বালানি বের হয়ে যাচ্ছে। প্রতি সেকেন্ডে 45 কেজি জ্বালানি বের হয়ে যায়, যেহেতু হার বলে দিছে। হ্যাঁ, তাহলে 30 সেকেন্ডে কতটুকু জ্বালানি বের হয়ে যাবে সেটা হিসাব করব, এবং এই 3200 থেকে সেটা বিয়োগ করে দিলে আমরা ওই 30 সেকেন্ড পরে রকেটের ভর কত হবে সেটা পাবো। লেখেন কিন্তু m = কী হবে? 3200 - 45 × 30 এত কেজি। ওকে, তাহলে এখান থেকে আপনি ওই রকেটের অবশিষ্ট ভরটা পাবেন 1850 কেজি আসবে সম্ভবত। ওকে, তাহলে এই m এর এই মানটা এখানে বসাবেন। সুতরাং a = হবে 1 / 1850 × del m / del t। del m / del t মানে হচ্ছে জ্বালানি নির্গমনের হার। জ্বালানি কি হারে বের হয়ে যাচ্ছে দেখেন, 45 কেজি হারে জ্বালানি বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে আপনি বসাবেন 45। del m / del t পুরা জিনিসটার মানে কিন্তু 45। ওকে, ইন্টু ভি কত? জ্বালানি নির্গমনের বেগ। জ্বালানি কত বেগে বের হয়ে যাচ্ছে? 1350 মিটার/সেকেন্ড বেগে। তাহলে এটা লিখবেন 1350। এই 1400 না কিন্তু, এটা হচ্ছে রকেটের বেগ দেওয়া আছে, আমার লাগবে জ্বালানির বেগ এটা। হ্যাঁ, -g মানে 9.8। পরে এটা আপনি মেশিনে বসায় ক্যালকুলেট করবেন, একটা সংখ্যা পেয়ে যাবেন। এটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নটা সলভ করা হয়ে গেল। এবার ঘ নাম্বার প্রশ্ন আপনাকে বলছে যে গ্যাস নির্গত হয়ে যখন রকেটের ভর ওই মুহূর্তের ভরের 1/4 হয়ে যাবে তখন রকেটের বেগ কত হবে? আচ্ছা, রকেটের বেগ বের করতে বলছে। একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু রকেটের বেগ বের করার কোনো ফর্মুলা জানি না। তাহলে রকেটের বেগ বের করার জন্য একটা ফর্মুলা প্রথমে আমাদের তৈরি করতে হবে। হ্যাঁ, তারপর আমরা সেই ফর্মুলা ব্যবহার করে আমাদের ম্যাথ করা লাগবে। ওকে, তাহলে ঘ নাম্বার আমরা রকেটের বেগ বের করার একটা ফর্মুলা বের করবো এখন। হ্যাঁ, তাহলে দেখেন আমরা জানি রকেটে প্রযুক্ত বল F = del m / del t × v, তাই না? এখানে del m / del t মানে কি? জ্বালানি নির্গমনের হার, মানে কি হারে জ্বালানি বের হয়ে যাচ্ছে। এখন যদি আমরা ক্ষুদ্র পরিবর্তনের জন্য এটা হিসাব করি তাহলে আমরা কি পাবো? F = dm / dt × v। এখানে একটা মাইনাস দেব। এই মাইনাসটা কেন? এই মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে আসলে জ্বালানির পরিমাণ কমে যাচ্ছে। ওকে, জ্বালানির পরিমাণ কমে যাচ্ছে। এইবার আমরা যদি এই এফটাকে ভাঙলে কি পাবো? ma, তাই না? এখানে পাইছি -dm / dt × v। ওকে, আচ্ছা, তাহলে এখন এই এটাকে যদি আমরা ভাঙি আমরা লিখতে পারবো না dv / dt, কারণ সময়ের সাপেক্ষে বেগের অন্তরীকরণকে আমরা বলি ত্বরণ। তাহলে এটাকে ভাঙলাম, আর ডান পাশে আছে কি? -dm / dt × v। তাহলে এখন খেয়াল করেন, আমরা এখান উভয় পক্ষ থেকে এই dt চলে তারাই দিতে পারি। তাহলে কি পাবো আমরা এখানে? m dv = -dm v। ওকে, আচ্ছা, আমাদের দরকার যেন কি? আমাদের দরকার হচ্ছে কি রকেটের বেগ বের করার, তাই না? আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেন, এখানে যে ভিগুলো লিখছি এগুলো কিন্তু জ্বালানির বেগ, তাই না? তাহলে এটাকে আমরা লিখি vf। f মানে হচ্ছে ফুয়েলের বেগ, জ্বালানির বেগ। ঠিক আছে, আর এখানে যে বেগটা আমরা লিখছি এটা কিন্তু রকেটের বেগ। ওকে, আচ্ছা, তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, আমরা এই এমটাকে ওই পাশে পার করে দিই, তাহলে আমরা এখানে কী পাবো? dv = -1/m dm × vf।
এবার আমরা উভয় পক্ষকে যোগজীকরণ করব। কেন যোগজীকরণ করব? আমাদের বেগ বের করতে হবে। হ্যাঁ, এখানে আমরা ক্ষুদ্র বেগের পরিবর্তন পাইছি, যদি যোগজীকরণ করি তাহলে আমরা বেগ পাবো। তাহলে ইন্টিগ্রেশন ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন 1/m dm ইন্টু ভিএফ। একটা সীমানা দিয়ে দিতে হবে। হ্যাঁ, ভিআই থেকে ভি, ওকে, ভিআই থেকে এটাকে আপনি ভিআর বলেন। হ্যাঁ, ভিআই মানে হচ্ছে রকেটের আদি বেগ। মানে যেই মুহূর্ত থেকে আপনি রকেটের বেগটা কাউন্ট করবেন সেই মুহূর্তে রকেটের বেগ কত ছিল সেটা ভিআই। যদি স্থির অবস্থা থেকে রকেট যাত্রা করে তাহলে এই ভিআই এর মান হবে 0। ওকে, কিন্তু আমাদের প্রশ্নে যেই কথাটা বলে দিছে সেটা হচ্ছে রকেটটা চলন্ত ছিল। হ্যাঁ, এবং ওই সময় তার একটা বেগ ছিল 1400 মিটার পার সেকেন্ড। তাহলে ওই বেগটাও কিন্তু আমাদের হিসাবে রাখতে হবে। সুতরাং এখানে আমরা 0 বসাইতে পারবো না, আমরা এখানে লিখলাম ভিআই, মানে শুরুতে তার বেগ কত ছিল ভিআই, এবং যেটা বের করতে বলছে সেটা হলো ভিআর। ওকে, আচ্ছা, আর এই পাশেও লিমিট বসাইতে হবে। হ্যাঁ, তাহলে খেয়াল করেন, যখন ওই রকেটের বেগ ভিআই ছিল তখন যে রকেটের ভর ছিল সেটাকে আমরা বললাম এমআই না, মনে করেন M1 মনে করলাম। ওকে, আর যখন রকেটের বেগ হবে ভিআর তখন আমরা রকেটের যে ভর সেটা মনে করলাম M2। আচ্ছা, এইবার আমরা ইন্টিগ্রেশন করব। যদি ডিভি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো শুধু ভি। লিমিট যদি আমরা ইনক্লুড করি তাহলে পাবো ভিআর, এখানে পাবো ভিআই ইকুয়ালস টু আছে মাইনাস এই ভিএফ, এটা কিন্তু কনস্ট্যান্ট, জ্বালানি যে বেগে বের হয় এটা কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা থাকবে কি M1 M2 1/m dm। 1/mকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন কি পাবেন? আর এখানে যদি লিমিটটা বসায় দেন কি পাবেন? ভিআর মাইনাস ভিআই। এখানে আছে ভিএফ, আর এটাকে ইন্টিগ্রেশন করলে পাবেন লন এম, তাই তো? এবার যদি আপনি লিমিট বসান তাহলে কি পাবেন? M2 M1। ওকে, আচ্ছা, তাহলে ভিআইটা ওই পাশে চলে যাবে। তাহলে কি পাবো? ভিআর মাইনাস ভিএফ লন এম। লিমিট বসাই দিলে কি পাবেন? লন M2 মাইনাস লন M1, তাই না? আর এই ভিআইটা এই পাশে চলে আসছিল, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, এই লনটা যদি আপনি বাইরে নিয়ে আসেন কি পাবেন? লন M2 ডিভাইডেড বাই M1 প্লাস ভিআই। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করেন, আমরা সব কিছুর মান বসাবো। মাইনাস ভিএফ কত? ভিএফ মানে ফুয়েলের বেগ কত দেওয়া ছিল? 1350। লন M2, এই দেখেন M2 মানে কি? রকেটের পরের ভর। আপনাকে প্রশ্নে বলে দিয়েছিল, খেয়াল করেন, এই যে বলছিল যে গ্যাস নির্গত হয়ে যখন রকেটের ভর ওই মুহূর্তের ভরের 1/4 হয়ে যাবে। যেই মুহূর্তের কথা বলে দিছিল সেই মুহূর্তে ভর ছিল কত? 3200 কেজি। পরে যদি 1/4 হয়ে যায় সেটা কত হবে? 800 কেজি। তাহলে রকেটের আগের ভর ছিল 3200, পরের ভর হবে 800। ওকে, এটা পরে প্লাস ভিআই। রকেটের আদি বেগ কত ছিল? ওই মুহূর্তে রকেটের বেগ ছিল 1400। তাহলে এখন আপনি যদি এটা বসায় দেন, ক্যালকুলেটর নেন, অ্যান্সার বের করেন, তাহলে আপনি একটা বেগ পেয়ে যাবেন। এটাই হবে গিয়ে ওই মুহূর্তে রকেটের বেগ নির্ণয়। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের এই 1 নং সৃজনশীল হয়ে গেল। এবার আমরা 2 নং সৃজনশীলে চলে যাব। আচ্ছা, তাহলে 2 নং সৃজনশীলটা একটু চুম করি, পড়েন কি বলছে। 20 গ্রাম ভরের একটি মার্বেল ধনাত্মক এক্স অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে 10 গ্রাম ভরের আরেকটি মার্বেলকে ধাক্কা দেয়। যে 10 গ্রাম ভরের যে মার্বেলটার কথা বলা আছে সেটা স্থির অবস্থায় ছিল। ঠিক আছে, কারণ যদি 10 গ্রাম ভরের মার্বেলটার বেগ দেওয়া না থাকে তাহলে আপনি কিন্তু ম্যাথটা করতে পারবেন না। ঠিক আছে, হয়তো প্রশ্নের একটা মিস্টেক, অথবা যদি দেওয়া না থাকে বেগ ছাড়া তো আপনি ম্যাথটা করতে পারবেন না। সুতরাং আপনাকে এটা স্থির অবস্থা ধরে নিতে হবে। ঠিক আছে, পরে কি বলছে? ফলে ভারী মার্বেলটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 3 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে সরে যায়। তাহলে এই 20 গ্রাম ভরের মার্বেলটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর গেছে, এত বেগে গিয়া 10 গ্রাম ভরের আরেকটা স্থির মার্বেলকে ধাক্কা দিয়েছে। ফলে ধাক্কা দিয়ে এই মার্বেলটা কি করছে? এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে নিচের দিকে সরে গেছে। ওকে, ক নম্বর বলছে নিউক্লিয় বল কয় ধরনের? খ নম্বর বলছে একক কৌণিক বেগে ঘূর্ণনত কোনো। ওকে, হালকা মার্বেলটি কত বেগে কোন দিকে সরে যাবে? মার্বেলদের গতিশক্তি সংরক্ষিত আছে কিনা যাচাই করো। ওকে, তাহলে খেয়াল করেন, ক নম্বর প্রশ্ন হচ্ছে নিউক্লিয় বল 2 ধরনের, একটা দুর্বল নিউক্লিয় বল আর একটা সবল নিউক্লিয় বল। আর খ নম্বর বলছিল
একক কৌণিক বেগে ঘূর্ণনরত কোনো বস্তুর জড়তার ভ্রামক এর কৌণিক গতিশক্তির দ্বিগুণ ব্যাখ্যা করো। ওকে, তাহলে দেখেন আমরা কৌণিক গতিশক্তির ফর্মুলা কি জানি? আমরা জানি E ইজ ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কোয়ার। এবার বলছে একক কৌণিক বেগে ঘূর্ণনরত। ওকে, তাহলে বস্তুটা যদি একক কৌণিক বেগে ঘোরে, একক কৌণিক বেগে ঘুরলে ওমেগার মান কত হবে? 1 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগার মান হবে কত? 1 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখন আপনারা এইখানে এই ওমেগার মানটা বসায় দিবেন। বসায় দিলে কি পাবেন? E ইজ ইকুয়ালস টু হাফ আই। তাহলে আই এর মানটা কত হবে? আই ইজ ইকুয়ালস টু আসবে 2E। তাহলে একক কৌণিক বেগে ঘূর্ণনত কোনো বস্তু জড়তার ভ্রামক এর কৌণিক গতিশক্তির দ্বিগুণ, এটি আপনাকে ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, ওকে। এরপর গ নম্বর প্রশ্নটা বলছে যে হালকা মার্বেলটি কত বেগে কোন দিকে সরে যাবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে এই ঘটনাটার চিত্র আঁকতে হবে। দেখেন চিত্রটা আমি একটু আগে থেকে অল্প এঁকে রেখেছি। ওকে, মনে করেন এটা হচ্ছে সেই ভারী মার্বেল, ধরলাম তার ভর M1, 20 গ্রাম দেওয়া আছে। ওর বেগকে আমি বললাম U1, সে 5 মিটার পার সেকেন্ড বেগে গেছে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর গেছে। তাহলে আমরা এই দিকটাকে বলবো ধনাত্মক এক্স অক্ষ। ওকে, যাওয়ার সময় এখানে একটা মার্বেল ছিল, আমরা বললাম যে তার ভর হচ্ছে M2, এটার ভর দেওয়া আছে 10 গ্রাম। হ্যাঁ, এবং সে স্থির অবস্থায় ছিল, U2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে ও যাওয়ার সময় ওকে ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়া এই মার্বেলটা নিচের দিকে সরে গেছে। তাহলে এটা কিন্তু ওই M1 ভরের মার্বেলটাই, 20 গ্রাম। হ্যাঁ, কত বেগে সরে গেছে? এটা ধরলাম V1। V1 এর মান কত বেগে সরে গেছে? বলছে 3 মিটার পার সেকেন্ড বেগে সরে গেছে। তাহলে এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড ধাক্কা খাওয়ার পরের বেগ V1, এবং এই কোণটা বলে দিছে 30 ডিগ্রি, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে নিচের দিকে সরে গেছে। আচ্ছা, আপনাকে তাহলে দেখেন এই ভারী মার্বেলটা যদি ধাক্কা দিয়ে এইদিকে সরে আসে, তাহলে হালকা মার্বেলটা কোন দিকে যাবে? অবশ্যই ওই দিকে যাবে, কমন সেন্সের ব্যাপার। তাহলে এটা হবে কি, সেই হালকা মার্বেলটা, এটার ভর হচ্ছে M2, 10 গ্রাম। আপনাকে বের করতে বলছে যে এই মার্বেলটা কত বেগে, ধরলাম V2, তার মান বের করতে হবে কোন দিকে সরে যাবে, মানে এই হালকা মার্বেলটা এক্স অক্ষের সাথে কত কোণে এবং কত মানের বেগে সরে যাবে সেটা বের করতে বলছে। ওকে, তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, আমরা এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র দেবো, যেহেতু ধাক্কাধাক্কির ব্যাপার অবশ্যই ভরবেগের সংরক্ষণ সূত্র দিতে হবে। কিন্তু একটা ব্যাপার খেয়াল করেন, এখানে যেই দুইটা বস্তু সংঘর্ষ করছে তাদের গতিটা কিন্তু আর একটা অক্ষ বরাবর নাই। তারা কিন্তু অক্ষ থেকে বের হয়ে গেছে, সুতরাং এখানে একটা দ্বিমাত্রিক গতি তৈরি হচ্ছে। তাহলে আমরা ভরবেগের যে সংরক্ষণ সূত্রটা দেব সেটা দুইটা অক্ষ বরাবর আলাদা আলাদা করে দিতে হবে, মানে এই ভরবেগের উপাংশ নিয়ে এখানে কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমে ভরবেগের সংরক্ষণ সূত্র দেব এক্স অক্ষ বরাবর উপাংশগুলো নিয়ে, পরে ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো নিয়ে, তারপর সেখান থেকে আমরা লব্ধি হিসাব করে সব কিছু করব। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র দেব। ঠিক আছে, ওকে। একটা জিনিস খেয়াল করেন, আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা কিভাবে লিখি? M1 U1 প্লাস M2 U2 ইকুয়ালস টু M1 V1 প্লাস M2 V2, এভাবে লিখি, তাই না? এইখানে ফাঁকা রাখলাম কেন? ফাঁকা রাখার কারণ আছে। এই ফর্মুলাটা আমরা কখন প্রয়োগ করি? যখন দুইটা বস্তু সংঘর্ষের পরে একই সরল রেখায় গতিশীল থাকে। কিন্তু এখানে দেখেন সংঘর্ষের পরে কিন্তু তারা একই সরল রেখায় নাই, সরল রেখা থেকে বের হয়ে গেছে। তাহলে এখন আমরা এক্স অক্ষ বরাবর, মানে এই ভরবেগগুলার এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে কাজ করব। এইবার খেয়াল করেন, এক্স অক্ষ বরাবর উপাংশ মানে কি? কস থিটা নিতে হবে, কজ নিতে হবে, প্রত্যেকটার গতির কোণের কজ নিতে হবে। আচ্ছা, M1 ভরের যে বস্তুটা সে কোন দিকে যাচ্ছিল? ধনাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছিল, বলে দিছে প্রশ্নে। এখন সে যদি ধনাত্মক এক্স অক্ষ বরাবর যায়, তাহলে এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে? 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব কজ 0 ডিগ্রি। প্রথম বস্তুটা এক্স অক্ষ বরাবরই গেছে। ওকে, এখন দেখেন এটা কি M2 U2, মানে দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ। দ্বিতীয় বস্তুর আদি ভরবেগটা কত? সে তো স্থির ছিল, তাই না?
তৃতীয় বস্তুটা এখানে স্থির ছিল, তাহলে এই জিনিসটা আমরা লিখবো না, আমরা ডিরেক্ট 0 লিখে দেবো। ঠিক আছে, কারণ সে স্থির ছিল, তার ভরবেগ হবে 0। তাহলে এখানে আপনি এক্স অক্ষ বরাবর উপাংশ নেন, ওয়াই অক্ষ বরাবর উপাংশ নেন, যেটা নেন 0ই হবে। সে স্থির ছিল, তার ভরবেগ ছিল না। ওকে, আচ্ছা। এবার সংঘর্ষের পরে m1v1 প্রথম বস্তুর শেষ ভরবেগ লিখছি, হ্যাঁ, কিন্তু সে তো এক্স অক্ষ বরাবর নাই, কোনাকুনি চলে আইছে। তাহলে এখানে আমরা কি লিখব? cos -30 ডিগ্রি। ঠিক আছে, আর সরি এটা প্লাসটা বোঝা যাচ্ছে না, এটা প্লাস। -30 ডিগ্রি কেন? কারণটা হচ্ছে দেখেন, সে 30 ডিগ্রি কোণে কিন্তু নিচের দিকে নেমে আসছে, এক্স অক্ষের সাথে নিচের দিকে নেমে আসার কারণে এখানে কোণটা হবে নেগেটিভ। ওকে, আচ্ছা। পরে m2v2 cos থিটা, কারণ সে আবার উপরে চলে গেছে, এটা থিটার মানটা আমরা জানি না, তাই লিখে দিলাম এটা cos থিটা। ওকে, আচ্ছা। তাহলে এখন আমরা একটু ক্যালকুলেট করি। m1 দেওয়া আছে কত? 20 গ্রাম। তাহলে 20 গ্রাম লেখেন, এটা কেজিতে নেওয়া দরকার নাই। u1 কত দেওয়া আছে? 5। cos 0 ডিগ্রির মান কত? 1। আচ্ছা, এখানে কি পাবো? m1 20 গ্রাম, v1 শেষ বেগ, প্রথম বস্তুর শেষ বেগ কত? 3 মিটার পার সেকেন্ড। cos -30 মান আর cos 30 মানে একই, √3/2। আর এখানে আমরা কি পাবো? m2 হচ্ছে 10, এখানে আছে v2 cos থিটা। দেখেন আমরা v2 এর মানও জানি না, cos থিটার মানও জানি না। তাহলে এবার যদি আপনি হিসাব নিকাশ করেন, তাহলে দেখেন আপনি যেহেতু দুই পাশেই ভরকে গ্রামে লিখছি, তাহলে উভয় পক্ষের একক কিন্তু কাটাকাটি যাবে। সুতরাং আপনি কেজিতে নিয়ে বসান আর গ্রামে রাইখা বসান, হিসাব কিন্তু একই হবে। তাহলে এখান থেকে আপনি হিসাব করলে v2 cos থিটার একটা মান পাবেন, সেটা আসবে 4.8। 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবেন। ওকে, একই কাজ আমরা আবার ওয়াই অক্ষ বরাবর করব। ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কিভাবে করবেন? দেখেন এখানে যে লাইনটা লিখছেন, এখানে হুবহু ওই লাইনটাই লিখবেন, শুধু কজের জায়গায় সাইন বসায় দিবেন, একদম সেম রাখবেন, শুধু কজের জায়গায় সাইন বসায় দিবেন। তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো আমরা পেয়ে যাব। ওকে, আচ্ছা। তাহলে এবার আমরা ক্যালকুলেট যদি করি, দেখেন সাইন 0 আছে, তাহলে এখানে মান বসায় লাভ নেই, পুরোটা 0 হয়ে যাবে, আর এটা আগে থেকেই 0। এবার এটা যদি বসান, এটা ছিল 20 গ্রাম, v1 ছিল 3, সাইন -30 মান হচ্ছে কি -1/2। ওকে, আর এটা প্লাস হবে, আর m2 এর মান হচ্ছে গিয়ে 10 গ্রাম, v2 এর মান জানি না, থিটার মানও জানি না। তাহলে এখান থেকে কিন্তু আমরা v2 সাইন থিটা এটার একটা মান পাবো, সেটা আসবে গিয়ে 3। এটা দিবেন 2 নম্বর ইকুয়েশন। এইবার দেখেন আপনি যদি 1 নংকে স্কোয়ার করে 2 নংকে স্কোয়ার করে যদি যোগ করেন, তাহলে এখান থেকে আপনি v2 এর একটা মান পাবেন। ওকে, আচ্ছা, 5.56 বা এরকম কিছু একটা মান আসবে, ঠিক খেয়াল নাই। পরে যদি আপনি 1 নংকে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করেন, ভাগ করলে আপনি পাবেন tan থিটা = অমুক, এখান থেকে থিটা পেয়ে যাবেন। হ্যাঁ, থিটা পেয়ে যাবেন। তাহলে আপনি বলে দিতে পারবেন যে ওই বস্তুটা এক্স অক্ষের সাথে এত কোণে এত বেগে উপরের দিকে সরে যাবে, থিটার মান পজিটিভ আসবে। ওকে, তাহলে দেখেন আমাদের গ নাম্বার প্রশ্নটা সলভ করা হয়ে গেল। এবার ঘ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। ঘ নাম্বার প্রশ্নটাতে কী বলছিল? মার্বেল দ্বয়ের গতিশক্তি সংরক্ষিত আছে কিনা যাচাই করো। মানে ধাক্কা খাওয়ার আগে আর ধাক্কা খাওয়ার পরে তাদের গতিশক্তি সেম আছে কিনা এটা আপনাকে হিসাব করতে বলছে। তাহলে একটা ব্যাপার আপনি খেয়াল করেন, ধাক্কা খাওয়ার আগে প্রথম বস্তুর বেগ দেওয়া আছে, দ্বিতীয় বস্তুর বেগ দেওয়া আছে। ধাক্কা খাওয়ার পরে প্রথম বস্তুর বেগ দেওয়া ছিল, দ্বিতীয় বস্তুর বেগ কিন্তু আমরা বের করছি। ঠিক আছে, আর গতিশক্তি সংরক্ষিত আছে কিনা সেটা যেহেতু বের করতে বলছে, তাহলে আমাদের কি করতে হবে? ধাক্কা খাওয়ার আগের ভর লাগবে, বেগ লাগবে, ধাক্কা খাওয়ার পরে ভর লাগবে, বেগ লাগবে। কোণের কিন্তু কোনো প্রয়োজন নাই, কারণ শক্তি তো কোনো দিক নেই, শক্তির দিক নেই, সুতরাং কোণ ছাড়া আমাদের সব কিছু হিসাব করতে হবে। তাহলে এখন আমরা কি করব? এখানে ধাক্কা খাওয়ার আগের মোট গতিশক্তি বের করব, এটা হচ্ছে ঘ। লেখেন সংঘর্ষের আগে মোট গতিশক্তি, এটাকে আমরা ধরলাম E1। আমরা কিভাবে পাবো? হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। দেখেন হাফ m1 কত ছিল? 20 গ্রাম। এটাকে এখন আপনি কেজিতে নিয়ে যান। হ্যাঁ, 20 গ্রাম ছিল, তাহলে কত হবে? 0.02, আর তার আদি বেগ ছিল 5 মিটার পার
সেকেন্ড এটা স্কোয়ার, আর দ্বিতীয় বস্তুর স্থির ছিল, তাহলে তার জন্য কোনো মান আসবে না। তাহলে দেখেন আপনি এখান থেকে একটা মান পাবেন এত জুল। এবার সংঘর্ষের পরে যে গতিশক্তি, এটাকে আমরা বললাম E2, এটা কি হবে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। তাহলে দেখেন হাফ m1 এটা হচ্ছে 20 গ্রাম মানে 0.02, তার শেষ বেগ কত ছিল 3, এটার স্কোয়ার হাফ m2 এটা হচ্ছে 0.01 মানে 10 গ্রাম, এবং তার বেগটা কিন্তু আমরা আগের ম্যাথে বের করছি, ঠিক আছে v2। পরে এটা বসায় দেখবেন এবং পাইছেন। এবং দেখেন এখানে হিসাব করার পর যে সংখ্যাটা আসবে একদম ফুল ডিজিট পর্যন্ত লিখবেন, ঠিক আছে, যতগুলো ডিজিট আসবে সব লিখবেন, কারণ এগুলোর ভরগুলো কিন্তু এমনিতেই খুব কম। এখন যদি আপনি 2-1টা ডিজিট বাদ দিয়ে লেখেন তাহলে দেখা যাবে যে সংখ্যাগুলো মিলে যাচ্ছে, হ্যাঁ, দুইটার গতিশক্তি মিলে যাবে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু বলতে পারেন যে গতিশক্তি সংরক্ষিত আছে, কিন্তু সত্যিকার অর্থে এখানে গতিশক্তি সংরক্ষিত থাকবে না, ঠিক আছে। তাহলে যতগুলো ডিজিট আসবে সব লিখবেন, ওকে। আচ্ছা, তাহলে এখানে মনে হয় কত 0.25 আসে, আর এখানে 0.25017 এরকম একটা সংখ্যা আসবে। তাহলে E1 নট ইকুয়ালস টু E2 হবে, মানে সংরক্ষিত থাকবে না, ঠিক আছে, সংরক্ষিত থাকবে না। হিসাব করলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তাহলে আমাদের 2 নং প্রশ্নের সলিউশন হয়ে গেল। এবার আমরা 3 নং সৃজনশীলে চলে যাব। দেখেন 3 নং প্রশ্নটা কি বলছে। 3 নং প্রশ্নটা বলছে 500 গ্রাম ভরের একটি পাতলা বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ 50 সেন্টিমিটার। চাকতিটি তার তলের সাথে লম্বভাবে অবস্থিত কেন্দ্রগামী একটি অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে 120 বার ঘুরছে। ওকে, তাহলে একটা পাতলা বৃত্তাকার চাকতির কথা বলছে, তার ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। এরপর বলছে সে কেন্দ্রগামী একটি অক্ষের সাপেক্ষে ঘুরছে, যেটা পৃষ্ঠের সাথে লম্বভাবে আছে, তলের সাথে প্রতি মিনিটে 120 বার ঘুরতেছে, এটা বলে দিছে। ওকে, ক নম্বর বলছে সবল নিউক্লিয় বলের পাল্লা কত। পরে বলছে কৌণিক গতিতে জড়তার ভ্রামকের ভূমিকা ব্যাখ্যা করো, এসব হাবি যাবি। হ্যাঁ, তাহলে ক নম্বর প্রশ্ন, সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻⁻15 মিটার, মুখস্থ। পরে খ নম্বর বলছে কৌণিক গতিতে জড়তার ভ্রামকের ভূমিকা। আচ্ছা, জড়তা জিনিসটার অর্থ কী? জড়তা মানে হলো কোনো একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল ওই অবস্থায় থাকতে চাবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে জড়তা। এখন এই জড়তার কাজটা কে করে? এই জড়তার কাজটা করে ভর। একটা বস্তু যখন সরল রৈখিক পথে গতিশীল থাকে তখন তার ভর তার গতি পরিবর্তন করতে গেলে বাধা সৃষ্টি করে। ওকে, একইভাবে একটা বস্তু যখন কৌণিক গতিতে গতিশীল থাকে তখন সেই গতি পরিবর্তন করতে গেলে সেখানে বাধা সৃষ্টি করে জড়তার ভ্রামক। তাহলে কৌণিক গতিতে জড়তার ভ্রামকের ভূমিকাটা কি? কৌণিক গতি পরিবর্তন করতে গেলে যে বাধা সৃষ্টি হয় তা জড়তার ভ্রামকের কারণেই সৃষ্টি হয়, ঠিক আছে। আচ্ছা, এটাই হলো গিয়ে আসলে কৌণিক গতিতে জড়তার ভ্রামকের ভূমিকা। কোনো বস্তুর জড়তার ভ্রামক যত বেশি হবে ওই বস্তুর গতি পরিবর্তন করতে গেলে তত বেশি বাধা সৃষ্টি হবে, আর জড়তার ভ্রামক যত কম বাধা তত কম হবে, মানে তত বেশি ঘুরতে পারবে বা তার ঘূর্ণন গতি তত সহজে পরিবর্তন করা যাবে। এটাই নিজের মতো করে গুছিয়ে লিখবেন, কনসেপ্টটা বলে দিলাম। গ নম্বর প্রশ্ন বলছে চাকতির কৌণিক গতিশক্তি কত। তাহলে আমরা চাকতির কৌণিক গতিশক্তির ফর্মুলা জানি, হাফ আই ওমেগা স্কোয়ার। যে কোনো বস্তুরই কৌণিক গতিশক্তির ফর্মুলা হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এখন এই চাকতিটার জন্য জড়তার ভ্রামকের ফর্মুলা লিখবেন। জড়তার ভ্রামকের ফর্মুলা হবে হাফ mr স্কোয়ার, আর ওমেগা মানে হচ্ছে 2n পাই ডিভাইডেড বাই টি হোল স্কোয়ার। এখন হাফ mr স্কোয়ার কোত্থেকে আসলো? যেহেতু আপনাকে বলে দিয়েছে এই চাকতিটা ঘুরতেছে, কিভাবে ঘুরতেছে? তার কেন্দ্রগামী একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে। যদি এরকমভাবে অক্ষ থাকে তখন জড়তার ভ্রামক হচ্ছে হাফ mr স্কোয়ার, যেখানে আর মানে হবে গিয়ে তার ব্যাসার্ধ, এম হচ্ছে গিয়ে তার ভর। আর কৌণিক বেগ সরাসরি বলা নেই, আপনাকে বলছে যে প্রতি মিনিটে 120 বার ঘুরতেছে। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে কৌণিক বেগ বের করি, সবসময় এটা আমরা জানি। তাহলে এখানে আপনি সব কিছু ক্যালকুলেট করেন। ভর দেওয়া আছে 500 গ্রাম মানে 0.5 কেজি, ব্যাসার্ধ দেওয়া আছে কত 50 সেন্টিমিটার মানে 0.5, তার উপর আছে স্কোয়ার, পরে 2, এনের মান হচ্ছে 120, পাইয়ের মান 3.1416 ডিভাইডেড বাই সময়। সময় বলছে প্রতি মিনিট মানে 60 সেকেন্ড।
এটার ব্যাপারে স্কয়ার। তাহলে এখান থেকে আপনি হিসাব করবেন, কৌণিক গতিশক্তি পেয়ে যাবেন। এরপর ঘ নাম্বার প্রশ্নে কি বলছে আপনাকে, ঘূর্ণন অক্ষটি যে কোনো একদিকে 20 সেন্টিমিটার দূরে সরিয়ে নিলে চক্রবর্তীর ব্যাসার্ধ কত পরিবর্তন হবে। ওকে, তাহলে দেখেন বর্তমানে কিন্তু চাকতিটা তার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, তাহলে এই ঘূর্ণনের জন্য তার একটা চক্রগতির ব্যাসার্ধ আমরা পাবো। ওকে, এরপরে বলছে অক্ষটাকে যদি আমরা যে কোনো একদিকে 20 সেন্টিমিটার দূরে সরায় নিই, বর্তমানে ব্যাসার্ধ আছে কত 50 সেন্টিমিটার, যদি 20 সেন্টিমিটার দূরে সরায় নিই তখন অবশ্যই তার জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে যাবে। সেই জড়তার ভ্রামক চেঞ্জ হলে সেটার জন্য আমরা আরেকটা চক্রগতির ব্যাসার্ধ পাবো। তাহলে এই দুই চক্রগতির ব্যাসার্ধের পার্থক্য বের করতে বলছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে করব বর্তমানে চক্রগতির ব্যাসার্ধ কত সেটা। আচ্ছা, তাহলে দেখেন বর্তমান চক্রগতির ব্যাসার্ধ, হ্যাঁ, ব্যাসার্ধ যদি হয় K1, আমরা কি লিখতে পারবো, m K1 স্কয়ার ইকুয়ালস টু হাফ mr স্কয়ার, তাই না, যেহেতু একদম কেন্দ্রগামী অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে এখান থেকে আমরা K1 এর মান কত পাবো, r ডিভাইডেড বাই √2। ওকে, এটাকে এভাবে রেখে দেন। এরপর বলছে অক্ষটাকে আপনি কি করবেন, এই মনে করেন বর্তমানে সে এই কেন্দ্রগামী অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে এই জড়তার ভ্রামকটা হবে IG। এরপর বলছে অক্ষটাকে যে কোনো একদিকে 20 সেন্টিমিটার দূরে সরায় নেবেন, মনে করেন আমি এদিক থেকে তাকে অক্ষটাকে 20 সেন্টিমিটার দূরে সরায় নিয়ে গেলাম, তাহলে এই অক্ষের সাপেক্ষে সে যদি ঘুরে তখন তার জড়তার ভ্রামক কত হবে, মনে করলাম I। তাহলে লেখেন অক্ষ সরালে জড়তার ভ্রামক কত হবে, I ইজ ইকুয়ালস টু, আমরা জানি সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে I ইকুয়ালস টু IG প্লাস MD স্কয়ার, তাই না, যেখানে D মানে হচ্ছে এই দূরত্বটা, হ্যাঁ D। ওকে, তাহলে আর ভর তো দেওয়াই আছে, তাহলে এখন দেখেন IG মানে কত, IG মানে হচ্ছে হাফ mr স্কয়ার, হ্যাঁ, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আর এখানে M হচ্ছে গিয়ে M রাইখা দেন, আর D কত পরে বসাবো। তাহলে এখন দেখেন আমরা যদি এটাকে হিসাব করি তাহলে কত পাবো, হাফ M এর মান দেওয়া আছে 500 গ্রাম, তাহলে হবে 0.5 কেজি, ব্যাসার্ধ দেওয়া আছে 0.5, এটার স্কয়ার, আর প্লাস M কত 500 গ্রাম মানে 0.5, D মানে কি, এই দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে 20 সেন্টিমিটার, মানে অক্ষটাকে 20 সেন্টিমিটার দূরে সরাইছি, তাহলে হবে 0.2 স্কয়ার। তাহলে দেখেন তো এইখান থেকে আমরা একটা জড়তার ভ্রামক পাবো না, এত কেজি মিটার স্কয়ার, হ্যাঁ। তাহলে এখন খেয়াল করেন তো এই জড়তার ভ্রামক ব্যবহার করে আমরা আরেকটা চক্রগতির ব্যাসার্ধ বের করতে পারবো, এই যে এই জিনিসটা আমরা এখানে বসাবো, হ্যাঁ। তাহলে এখান থেকে কিন্তু আমরা K2 এর একটা মান পাবো, K2 এর মান কত পাবো, I ডিভাইডেড বাই M, এটা রুট, ঠিক আছে। আর এখানে যদি আর এর মানটা আপনি বসায় দেন 0.5 মিটার ডিভাইডেড বাই √2, তাহলে আপনি এখান থেকে একটা মান পাবেন, হ্যাঁ। তাহলে এখান থেকে আবার K2 এর মানটা পাইছেন, তাহলে সুতরাং চক্রগতির ব্যাসার্ধের পরিবর্তন কত হবে, ধরলাম ডেল কে ইজ ইকুয়ালস টু হবে কি আপনার এটা মনে বেড়ে যাবে, হ্যাঁ। তাহলে K2 মাইনাস K1, এখান থেকে একটা মান পেয়ে যাবেন এত মিটার, এটাই হবে গিয়ে চক্রগতির ব্যাসার্ধের পরিবর্তন, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের এই 3টা প্রশ্ন সলভ হয়ে গেল। ওকে, তাহলে সবাই সলভ দেখে অবশ্যই ভালো মতো প্রিপারেশন নেবেন, এভাবে প্রত্যেকটা পরীক্ষার সলিউশন অবশ্যই ভালো মতো দেখবেন। ওকে, পরীক্ষা তো অবশ্যই দেবেন, পরীক্ষা দেওয়া ছাড়া সলিউশন দেখে তো লাভ নেই। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, সবাইকে ধন্যবাদ।